সময় নদীর স্রোতের মতোই বহমান। সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন। ঠিক তেমনি বিবান ও অদ্রির জীবনে চলছে কিছু দুঃসময়। বিবান অদ্রিকে বাচ্চার কথা বলার পর প্রায় 3 মাস হয়ে গেছে। অদ্রি এখনও কনসিভ করেনি। এদিকে বিবানের মা অনবরত বাচ্চার কথা বলে বলে মুখের ফেনা তুলে ফেলছে। তাছাড়া ওনার এরকম বাচ্চার জন্য অধৈর্য হওয়ার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিবান ও অদ্রির বিয়ে 3 বছর প্রায় হতে চলল এবং বিবান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিবানের মা একদিকে ছেলের কথায় আশায় আছে, আরেকদিকে শিমুর প্রতিনিয়ত উস্কানি। অদ্রি আবার বাসায় 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে, সাথে কিছু মাইক্রোচিপ। এই সিক্রেট ক্যামেরার রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখে এবং বাসায় এসে বিবানকে না ফেরার আগ পর্যন্ত দেখে। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিবানের মায়ের রুমে লাগানো, আর মাইক্রোচিপ আরও কয়েক জায়গায় এক্সট্রা লাগানো আছে। এর বদলতে জানতে পারে অদ্রি বাড়িতে কি হচ্ছে। অদ্রি আবারও ডাক্তারের কাছে গেছে। চেক আপ করে ডাক্তার বললে, মিসেস অদ্রি, আপনি কিছুটা রিকভার করেছেন, তবে অনেক স্লোভাবে। সিস্টটা ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে আর 3 মাস পর কনসিভ করতে পারবেন, যদি আপনারা কোনো প্রিকশন না নেন তবে। কিন্তু আমি বলবো, আপনারা এত সময় যখন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করেন। জি ডাক্তার, আমি অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, মিসেস অদ্রি, আপনি আগেরবার একা এসেছেন এবং এবারও একা আসলেন। আপনার হাজব্যান্ড কোথায়? অদ্রি ডাক্তারের কথা থম মেরে গেল। কি জবাব দিবে সে তো বিবানকে জানায়নি এ ব্যাপারে কিছু। অদ্রির জবাব না পেয়ে ডাক্তার আবার বলল, আপনার হাজব্যান্ডকে আমার এই বিষয়ে জানানো প্রয়োজন। হাজব্যান্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন। আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করতে চাই না, কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডাক্তার, পরের বার থেকে কাউকে সাথে নিয়ে আসব। ঠিক আছে, আর ওষুধগুলো ঠিকমতো খাবেন। অদ্রি ডাক্তারদের চেম্বার থেকে বেরিয়ে আসে। অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত, আর এদিকে কেউ একজন অদ্রিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে। আর সেই মানুষটা ভাগ্যকরের রিমু। রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করাতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী বিবানের বড় ভাই ইবানও এসেছে। ইবান একটা জরুরি কল আসায় সে বাইরে গেল। রিমুকে রিহাবে রেখে বাইরে গেছে। ইবান অদ্রিকে দেখেনি, এমনকি অদ্রি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইবান ভিতরে ঢুকছে, তারপরেও না অদ্রি খেয়াল করছে আর না ইবান। রিমু অদ্রিকে যে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে, সে নিজে সে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। রিমু যেন হাতির পা দেখে ফেলেছে। আর 2 দিন আগে সে রিমুর দ্বিতীয়বারের প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছেন এবং সেই সাথে রিমুর সাথে কথা বলা অবস্থায় অদ্রিকে কিছু কটু কথাও শুনিয়েছে। তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সে কি সেটা ছেড়ে দিবে? অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর রান্না করে যায় দুপুরে রান্না বানাতে। অদ্রি আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ, সাথে মন খারাপ, তাই আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছে, তাই ডাক্তারের কাছ থেকে চেক আপ করে আসলো। দুপুরে রান্না প্রায় শেষ। আজকে আবার ইবান ভাইয়া, রিমু ভাবি ও রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে অদ্রি গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে বাসুরের বউ ও তাদের ছেলেকে দেখে অদ্রির মুখে হাসি ফুটে ওঠে। অদ্রি তাদের সালাম দিলে ইবান খুব হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ বেঁচি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। অদ্রি রিমুর ব্যবহারকে ফাত্তা না দিয়ে রিহাবকে হাতে দড়ি নিয়ে বাসার রুমে যায়। ইবান যেয়ে তার মাকে সালাম দেয়। অদ্রি ওদেরকে বসতে বলে শরবত আনতে যায়। অদ্রি শরবত এনে সোফার সামনে টেবিলে রাখলে তখনই রিহাব তার কাকিমণির কোলে চড়ে বসে। রিহাব মাত্র 5 বছরের। রিহাব দেখতে তার বাবার মতো হয়েছে। রিহাবকে অদ্রির কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে অদ্রির দিকে তাকিয়েই আছে। অদ্রি এসব দিকে লক্ষ্য করছে। তাছাড়া রিমু এই বাড়িতে আসবে আর তার শাশুড়ির কান ভাঙাবে না, তা তো আর হয় না। দুপুরের একটু আগে বিবান অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিবান এসে থেকে রিহাবের সাথে খেলছে। ওদের দেখে মনে হচ্ছে না ওরা চাচা ভাতিজা, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে অদ্রির মনে অনুশোচনা হলেও তার কিছু করার নেই, সে বাধ্য এসব করতে। অদ্রি কখনোই বিবানকে ছাড়তে পারবে না, আর ডাক্তার তো বলেছে সে সুস্থ হচ্ছে প্রায়। দুপুরের খাবারের পর্ব শেষ হওয়ার পর রিমু এমন একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে অদ্রির রিপোর্ট। অদ্রি সেটা দেখে অবাক, কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারোর রিপোর্ট অন্য কাউকে দেয় না। তাহলে রিমু পেল কোথা থেকে?
রিমু হয়তো অদ্রির হাবভাব অবাক হওয়াটা বুঝতে পেরেছে। তাই রিমু বলে, আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখলাম ডাক্তারের চেম্বার থেকে বের হলো। আর তাই ডাক্তার ও নার্সদের বাইরের লোক ভরার পর অনেকবার তাদেরকে বলার পরে আমাকে রিপোর্টটা দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না। রিমুর কথায় বিমান নিষ্পলকভাবে অদ্রির দিকে তাকিয়ে আছে। বিমান জানে না আজকে কী ঘটতে চলেছে, তবে এতটুকু বুঝতে পেরেছে আজকে তার বড় ভাবি কোনো ক্রমেই ক্ষান্ত হবে না। বড় ভাবি আজকে কোমর বেঁধেই নেমেছে অদ্রিকে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিমানের মা সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মাকে কিভাবে বুঝাবে বিমান? সে তো নিজেকে সামলাতে পারছে না। বিমান সেদিন অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল তার মায়ের কথায়, না হলে অদ্রিকে সে বাচ্চার কথা বলতো কিনা সে জানে না। বিমান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না, বিমান বাচ্চা নিতে চায়, তবে ভয় হয় দুই ধরনের। প্রথমত, বিমান স্বচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবি রিহাবের জন্মের পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করছিল। বড় ভাবির রিমু রিহাবের জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত, মাকে অনেকটাই মেনে চলত। তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না, এমনকি বড় ভাইকেও সবসময় চুপ করিয়েই রাখে। সারা জীবন তার মা 3 ছেলে মেয়েকে আদর ও আদব দিয়ে মানুষ করেছে, কখনো যেন কারোর সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা। অদ্রি কখনো মায়ের মুখের উপর কিছু বলেনি, কারণ অদ্রিকে বিমান বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে বড় ভাবির মতো ট্রিট না করে। অদ্রি ওই সময় বলেছিল, তোমার মা মানে আমারও মা, আমি কেন অন্য চোখে দেখব? তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিমান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি। হ্যাঁ, সে এটা পেরেছে, একটা সঠিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে। দ্বিতীয়বার অনেক কমপ্লিকেশন থাকে প্রেগনেন্সিতে। ওই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে তাহলে বিমান কি করবে? আর যখন বিমান জানতে পারলো অদ্রির মা হতে পারবে না, তখন সে কি করবে? বিমান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবৎ অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলে। অদ্রি তাও তার মায়ের উপর একটা কথা বলেনি। বিমান বুঝতে পারছে অদ্রির মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও অদ্রির মন ভালো করার জন্য যাই লাগে তাই করত। হঠাৎ আবার রিমু ভাবির কোথায় নিরাপত্তার পতন ঘটে। রিমু ভাবি বলে, একটা ভাজা মেয়েকে আমাদের বিমানের গলায় ঝুলিয়ে দিয়েছে মেয়ের পরিবার। ইভান এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে ইশারাতে থামতে বলেছিল, কিন্তু এখন মা ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়। চুপ করো রিমু, তোমাকে কতক্ষণ যাবৎ বুঝাচ্ছিলাম যে এগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ। কেন? আমি চুপ করবো কেন? এ মেয়ে মা হতে পারবে না তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপর অপমান করেছে বিমান। এই মেয়েটার থেকে আমার বোন কোন অংশে কম? বিমান যেন রিমুর কথায় কোনো তালগোল পাচ্ছে না। তাই এখানে তোমার বোন কেন আসছে রিমু? আমরা সবাই জানি বিমান অদ্রিকে বিয়ে 3 বছর আগ থেকে ভালোবাসত, আর তখনও তোমার সাথে আমার বিয়েই হয়নি। আর না তোমাকে, তোমার বোনকে আমরা দুই ভাই চিনতাম। রিমু হয়তো খেপে যায়, তাই ইভানকে বলে, ও এখন তুমি ওই মেয়েটার পক্ষ নেবে? ইভান বুঝতে পারছে না রিমুকে সে কীভাবে বোঝাবে। এর মধ্যে তাদের মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আর ছোটো বৌমা, তুমি আমাদের এই বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেলেও মনে মনে সে যে খুশি তার হাবভাব লক্ষণীয়। অদ্রি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফ্যালোপিয়ান টিউবের সিস্ট আছে এবং সেটা অপসারণ সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আরও 3 মাস পর আমি বেবি কনসিভ করতে পারবো। তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন করেন, এর জন্য আমি সরি। বিমান যেন অদ্রির কথা নিজে জান ফিরে পায়, কারণ তার মনে হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে, সে তো অদ্রিকে ভালোবাসে। তার মনে অদ্রির জায়গায় অদ্রি, আর মায়ের জায়গায় মা। অদ্রির কথা তার শাশুড়ি আর কিছু বলে না, তবে রিমু, তার চোখ মুখ দেখা যাচ্ছে সে রাগে কটমট করছে। তুমি ছালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনে বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে কাটা চাল রেডি, দেখি আর কি করতে পারেন। অদ্রির শাশুড়ি তার ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন বাড়িতে চলে এসো,
যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নিবে তার আগে ইভান বলে, না মা, আমরা আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, অদ্রির সাথেও জমে না বলে। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতে অদ্রির সাথে বিয়ের পর থেকে ভালো করে কথা বলেনি। আমি তো রিমুকে চিনি, সেইখানে আসলে পরিবারে অশান্তি ছাড়া আর ভালো কিছু হবে না। রিমু সারাদিন বসে থাকবে অদ্রির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোটো ভাইয়ের সংসারের সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্যেই। সেখানে যখন আমার মা ছোটো ছেলের বউয়ের সঙ্গে আছে, আমি চাই ভালো থাকুক। রিমু নাকের পাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না। তোমার কোনো কথা এখন শুনতে চাইছি না, এখনই বাসায় চলো, বাসায় গিয়ে তোমাকে কথা শোনাবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজায় বাহিরে চলে গেল। বিভানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগে ইভান তাকে ইশারা দিয়ে মানা করে দেয়। অদ্রি তার বাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা, ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্যে বলে, তোমরা হয়তো ভাবছ আমি আমার বউয়ের কথায় উঠি বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন বাসা নিয়েছি, কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে, তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি আমার বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলের বউয়ের কাছে মর্যাদা পায় তাহলে আমি বাধা কেন দিব। কথাগুলো বলে এবার মলিন হাসি দিয়ে ছেলেকে নিয়ে সভা থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ে 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অদ্রি ও বিভানের। রিমু বাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরে শাশুড়ি অদ্রিকে বলছে বাচ্চা নেওয়ার কথা। যখন 4র্থ মাসে পড়লো তাও পিরিয়ড মিস হয়নি মানে প্রেগনেন্ট না, পিরিয়ড মিস হয়নি মানে। এদিকে শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে, আর এদিকে শিমু রিমু প্রায় প্রতিদিন খবর রাখে। শিমু ও রিমু বিভানের মায়ের কাছে আবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তোলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে সেদিনের পর 5 মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবেন না। তার মনে এটাই ঢোকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির তো কোনো দোষ নেই। বিভান যেহেতু এতটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও সময় পারবে। এদিকে শিমু অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দিয়ে বলে, এটাতে অদ্রি ও বিভানের সাইন নিয়ে নিতে। শিমু সাথে এটাও বলেছে সে এখনও বিভানকে বিয়ে করতে রাজি আছে। বিভান তার মাকে বোঝাতে পারেনি, আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না। অদ্রি বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিভানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায় যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না। তখন শিমুর পড়াশোনার শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। অদ্রি সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিভানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিভান নিজের রুমের ফ্লোরে বসে আছে। বিভান একটু আগেই বাড়িতে এসেছে, আর এসে ড্রয়িং রুমে রিমু ভাবি ও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়। তবে অদ্রিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল, তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসেও অদ্রিকে না দেখে সে ওয়াশরুম ও ব্যালকনিতে দেখে, তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলে পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিভান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো থাকতে আমি পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেকদিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতো, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অভয়া মেয়ে, যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পদযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি তাই তোমাকে কিছু কথা বলেই যাই। তোমার বড় ভাবি রিমু তার ছোট বোনকে প্রায় আমাদের বাড়িতে পাঠাতো।
আমি আমার জবে জয়েন করার পর থেকেই শিমু এ বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। তাজের খালা আমাকে বলেছে শিমু সেই দিনই আসে মাকে নিয়ে, নাকি মায়ের রুমের দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হওয়ার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি এই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলেই পারতাম উচ্চ বাচ্চ করতে। এতদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলেছে আমি সুস্থ। রিমু ভাবি তো প্রথম থেকেই আমাকে পছন্দ না। সে তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় কি না। তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় আবার ফিরে আসে তাহলে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনি তোমাকে আমি খাঁচা মুক্ত করলাম, এখন তোমার পালা। ইতি তোমার অর্ধাঙ্গিনী। বিভানের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞাসা করে মা অদ্রি কোথায়। বিভানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগে বিভান তার ভাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অদ্রি কই? তোমরা কি করেছো যে অদ্রি বাড়ি থেকে যেতে বাধ্য হয়েছে? বিভানের মা কিছুটা অবাক হলেও রিমু ও শিমুর মুখ দেখে মনে হচ্ছে তারা কিছুটা ভয় পাচ্ছে। বিভানের মা এবার বলে, অদ্রি কেন চলে গিয়েছে সেটা অদ্রিকে জিজ্ঞাসা করো। শিমুর কথার মাঝে পড়ন কাটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কিভাবে জানবো? যাওয়ার আগে এই দেখো ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সব কিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা দিতে পারছে না তখনই নিজে থেকে কেটে পড়ল, যাতে সব দোষ আমাদের ঘাড়ে পড়ে। যখন দেখলো রিমু সেও নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলছে, অদ্রি ইচ্ছে করে এতদিন তার সমস্যার কথা জানায়নি, যাতে সে তোমাকে আরও বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধার না তা বুঝেই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনানোতেই ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো মাটি কামড়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে যেন মাটিতে পা পড়ে না। বিভান চোখ বন্ধ করে এতক্ষণ শুনল। এরপর সামনের টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায় সোফায় বসে থাকা 3 জন হকচকিয়ে যায়। বিভান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ হিসাবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবির, এ থেকে বেশি কিছু না পূর্বে ছিল আর না পরবর্তীতে হবে। আমি যেমন আপনার ও ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব আপনি আমার আর অদ্রির সম্পর্কের মাঝে নাক গলাবেন না। রিমুর মুখ অপমানে থমথমে ভাব। এবার বিভান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু, তুমি কি করেছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমের দরজা বন্ধ করে থাকতে, সেখানে তুমি তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে তার রুমের দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই, সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে গেল না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমুকে এভাবে কথা শোনানোতে রিমু খেপে উঠে বলে, বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কি দোষ? শিমু কি বলেছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাহিরে বাহিরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে মায়ের সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল্য হাসে। এরপর বলে, আসলে কি সময় কাটাতে আসে, নাকি আসে আমার অদ্রির নামে মায়ের কাছে কথা বলতে? যাই হোক, আপনাদের বলে আর লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ, আর আপনার বোন
আমার বড় ভাইয়ের শালী, আমাদের সম্পর্ক এতটুকুই। এরপর বিমান মাকে বলে, মা, অদ্রি কোনোদিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কখনো উচ্চস্বরে কথা বলেছে বা তোমার কথার কোনো দিন খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা অফিসে কাজ করে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয় তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অদ্রি যাওয়ার পর তো কাজের বুয়াই আসে। এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি অদ্রিকে সাহায্য করো না, তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতে আমি তোমার ও অদ্রির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অদ্রি নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিমান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি, চলে গেছে বিমান নিজের রুমে। বিমান হয়তো অদ্রিকে খুঁজতে বের হতো, তবে সে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে, তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরও 2-3 দিন কেটে গেছে। বিমান এখন ঠিক সময়ে বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেভাবেই বিমান রেখে দিয়েছে, আর কাউকে রুমের ভিতরে ঢুকতে দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাহির থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু ও রিমু ইদানিং বিমানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিমানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিমানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়ে করতে, কিন্তু বিমান যে এখনও ডিভোর্স পেপারে সাইনই করেনি। আর এদিকে অদ্রি ওই বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে কি কথা বলছে সব শুনতে পাচ্ছে। অদ্রি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ও ইভানের রুমের ভিতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, আর গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমেই মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়িও নিজের রুমে এবং ড্রয়িং রুম তো হিডেন ক্যামেরা লাগানো আছেই, সেই সাথে গেস্ট রুমেও একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অদ্রি তার মার কাছে যায়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বিমানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারাদিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে, বিমান এখনও নাস্তার জন্য ড্রয়িং রুমে যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাহির থেকে ডেকেছে। ইভান বেশি জোর করে না। শেষে ইভানের মা আসে বিমানকে ডাকতে থাকে। দরজা খোলার পর বিমানের মায়ের সাথে শিমু রুমের ভিতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিমান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিমানের মা বিমানকে বলে, দেখ বিমান, অদ্রি চলে গেছে, কোথায় গেছে তা আমরা জানি না। তাছাড়া অদ্রি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গেছে, আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তোর জীবনটা কি এভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কারোর সাথে চলে গেছে কিনা। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না, এখন কারো বেড পার্টনার হতেই পারে সে। বিমান শিমুর বলা প্রতিটা শব্দের জন্য রাগে বিমান শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতভম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখ গোল করে। বিমানের মা নিজেও অবাক হয়ে গেছে ছেলের এই কাণ্ড দেখে। বিমান, তুই এটা কী করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি কেন মা? তোমার সামনে সে আমার বউকে নিয়ে আজে বাজে খারাপ কথা বলল, তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল, কিন্তু ভাবি ও তার বোন মিলে তোমার মাথা এমনভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো চোখেই দেখছো না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি ঠিক ভুল বিবেচনা করতে পারি। বিমান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিমানের মায়ের সামনে ন্যাকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে ওই মেয়ে কীভাবে বশ করেছে। আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানেই লাগে না। বিমানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব। একদিন না একদিন বিমান নিজের ভুলটা বুঝতে পারবেই। শিমু বিমানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিমানের মায়ের অগোচরে রয়ে যায়। অদ্রির টিভির স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি, এটাকে তোমরা জয় ভেবেছ শিমু আর রিমু ভাবি? আমাকে এত হালকা ভেবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার স্বগোক্তি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। অদ্রি বিমানদের বাড়ি থেকে চলে এসেছে 1 মাস হলো। প্রথম 2 দিন অদ্রি একটা হোটেলে ছিল। এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার কোয়ার্টার নিয়েছে।
অদ্রি যেহেতু প্রথমে অফিসার পদে ছিল এবং পরে রিসার্চ সেকশনে ঢুকেছে, তাই ম্যানেজার অদ্রিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার কোয়ার্টার দিয়েছে। এদিকে শিমু যেন বিমানের পেছনে লেগেই আছে। বিমান রুমে থাকলে হুটহাট বিমানের রুমে ঢুকে পড়ে শিমু। বিমান একদিন রুমে তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল, তখন বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো, বিছানার চাদর পাল্টানো, তার আর অদ্রের বাঁধানো ছবিটাও নেই। এগুলো দেখে বিমান অনেক ক্ষেপে যায়। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমার রুমে কে ঢুকেছে মা? বিমানের মা তখন হাদিসের বই পড়ছিল। ছেলের কথা শুনে সে জবাব দেয়, কে আবার? শিমু, তোর ঘরটার অবস্থা দেখছিস? ওটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ থাকে, তাই শিমু আমাকে বলল ঘরটা গুছিয়ে দিবে, তাই গুছিয়ে দিল। বিমান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই, তাই সে তার ভাই এবং ভাবির রুমে গেল। ভাইয়ের ঘরের দরজায় নক করার পর বিমানকে ঘরে আসতে বলল। বিমান ভিতরে এসে বলে, দেখো ভাইয়া, তোমার শালিকাকে তুমি বলে দাও সে যেন আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢুকে। তাছাড়া আমি তোমার শালিকাকে আমার রুমে ঢোকার পারমিশন কখনোই দিব না। বিমানকে আশ্বস্ত করে বলে সে শিমুকে বলে দিবে। এর মধ্যে রিমু মুখ বেংসি কেটে বলে, কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিই ঢুকবে, তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায়? রিমুর কথায় বিমান তাচ্ছিল্য হেসে বলে, কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি। বিমান নিজের রুমে চলে যায়, আর ইভান যায় শিমুকে নিষেধ করতে যেন বিমানের রুমে না ঢুকে। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শিমু কিছুটা অপমানিত হয়, তাই চুপ করে শুনে যায়। রিমু তো এখন 7 মাসে প্রেগনেন্ট, তাই ইভান রিমুকে কিছু বলছে না। পরদিন সকালে শিমুর ফোনে একটা কল আসে। কলকৃত ব্যক্তি শিমুকে বলে, মিস শিমু, আপনি যাকে বিয়ে করার জন্য এত এত ষড়যন্ত্র করছেন, আদৌ সে কি কখনো বাবা হতে পারবে? আপনি কি শিওর যে সমস্যাটা শুধু মিসেস অদ্রিজ ছিল? সমস্যাটা তো মিস্টার বিমানেরও থাকতে পারে। শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা। হ্যাঁ, ফোনের অপর পাশে অদ্রির কথা বলছে না, কথা বলছে অদ্রির কলিগ জাবির। জাবির প্রথমে ট্রাকটা বিমানকে দেওয়া হয়েছে শুনে ভয় পেয়েছিল, তবে অদ্রির পুরো কাহিনী শুনে সে অদ্রিকে বড় ভাই হিসেবে ছোট বোনকে সাহায্য করবে, তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে কল করে। শিমু বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে এসব কথাবার্তা আপনি বলছেন বিমানের সম্পর্কে? এমন তো না যে আপনাকে অদ্রি ফোন দিতে বলেছে। এখন যাতে আমি বিমানকে বিয়ে না করি তাই অদ্রি এমন করছে। জাবির আগে থেকে জানতো শিমু এই ধরনের কথা বলতে পারে, তাই সে একটুও না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চস্বরে। এরপর বলে, না মিস, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিমানকে যে কোনো আপনার ইচ্ছামতো হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, মিসেস অদ্রিকে আমি চিনি না। সাথে আমি এটাও জানি আপনার টাকা পয়সার সম্পত্তির জন্য এসব গেম খেলছেন, কিন্তু মনে রাখবেন টাকা পয়সার সম্পত্তি আপনার বোনের ছেলের হবে, আপনার না, কারণ বিমানে তো বাচ্চাই হবে না। আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন, তাহলে কষ্ট করে আপনি আপনার জীবনটা কেন নষ্ট করবেন? ফোনের অপর পাশে শিমু চুপ করে আছে। জাবিরও অদ্রি বুঝলো শিমুর মাথায় এখনো পুরোপুরি ব্যাপারটা ঢোকেনি, তাই জাবির আবার বলে, সম্পত্তি আপনি অন্যভাবেও নিতে পারেন, কিন্তু নিজের জীবনটা কেন নষ্ট করবেন? আমার কথা একটু ভেবে দেখবেন। জাবির কল কেটে দেয়, আর জাবিরের সামনে বসে থাকা অদ্রি উচ্চস্বরে হেসে ওঠে। এরপর বলে, মাকড়সা তার আপনার জালেই ফাঁসে। খুব তো চেয়েছিলে তাই না 2 বোন মিলে রাজত্ব করবে? রিমু ভাবি, আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে তাই না? আমার জায়গায় আমি কাউকে ছিনিয়ে নিতে দেই না, যদি স্বেচ্ছায় ছাড়ি তখন পারবে, কিন্তু বিমান আমার জীবনে এমন কেউ যাকে আমি স্বেচ্ছায় কখনোই ছাড়ব না। এরপর জাবিরের উদ্দেশ্য বলে, জাবির ভাই, শিমুকে এখন আর কোনো ফোন দিবেন না, আবার কালকে ঠিক এই সময়ে ফোন দিবেন। ঠিক আছে, আমি দেখব এই নিষ্মনের মেয়ে এবার কী করে। এসব মেয়ে কারো সংসার গড়তে পারে না, সংসার ভাঙতে এরা পটু। আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে, যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে। ওদিকে শিমু সারাদিন এই কথা নিয়ে ভাবতে থাকে। নিজের বোনকেও এই কথা জানায়নি। 2 দিন আগে অদ্রি ডাক্তারের কাছে আবার চেক আপ করে। ডাক্তার বলেছে অদ্রি এখন পুরোপুরি সুস্থ, এখন যে কোনো সময় কনসিভ করতে পারবে। নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অদ্রি স্টেপটা এখন নিয়েছে। পরের দিন জাবির নিয়ম মতো আবারও শিমুকে কল করে। কি মিস, কি ভাবলেন? আমার কথা নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকে না হয় একবার চেক আপ করিয়ে নিন। সবাইকে বলুন সমস্যাটা বিমানের, তারপরে চেক আপ করিয়ে শিওর হয়ে নিন।
যে কোনো হসপিটাল থেকে করতে পারেন। যদি ইচ্ছে হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকে না হয় চেক আপটা করিয়ে নিয়ে আসেন। শিমুর এবার নিজেরও ভয় হচ্ছে, তাই সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। বিভানের মা তো রেগে গেছে তার ছেলের সম্পর্কে এরকম কথা শুনে, কিন্তু সে রেগে গেলেই বা কী হবে? শিমুর নাসর বান্দা, সে টেস্ট করাবেই। বিভান এতে আপত্তি করে না, কারণ যদি বিভানের সমস্যাটা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে। সবাই মিলে হসপিটালে যায়। ইমার্জেন্সিতে আধা ঘন্টা পর রিপোর্ট দিতে বলে। এই রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলে বিভানের প্রবলেম, তখন বিভানের মা শকড হয়ে যায়। শিমু আর রিমু বিরক্তিতে বসে থাকে। ইভান নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ বিভান অনেকটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে বিভানের মা বিভানকে বলে, আমি ভুল করেছি, আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেরই থাকতে পারে। অদ্রিত বলেছিল সে 3 মাস পর কনসিভ করতে পারবে, কিন্তু তার কনসিভ না হওয়ায় আমি তাকে কত কিছু বলেছি। এমনকি শিমু ও রিমুর কথায় তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি। উপস্থিত সবাই তো হতবাক। রিমু ও শিমু তো ভয় পেয়ে গেছে, কারণ ইভান জানতো না যে ডিভোর্স পেপারে তার বউ ও শালি তার মাকে দিয়ে অদ্রিকে সাইন করতে বলতো। বিভান এগুলো জানাতে সে চুপ করে আছে। এগুলো নিয়ে সেদিন ইভান ও রিমুর মধ্যে ঝামেলা হয়। রিমু বলে সে নাকি বিভানের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিল, কিন্তু সে কি জানতো বিভানের সমস্যা? এগুলো বলে ইভানকে কিছুটা থামায়। অদ্রি ওদিকে শান্তিতে একটু ফুসরতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ক্যামেরা ও মাইক্রোচিপে কী হচ্ছে সেগুলো সে পরে শুনে নেবে সময় করে। সেদিনে রাত 12টার পর শিমু রিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে। সবাই ঘুমিয়ে আসছে, তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা চাপিয়ে তারা আলাপ করতে লাগে। এদিকে বিভানের মা টেনশনে ঘুমাতে পারছে না। সে নিজের রুমে পায়চারি করছে। ইভানের মা স্বভাবত কখনো দরজা লাগায় না, সবসময় চাপানোই থাকে। হঠাৎ করে শিমুর রুমে লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায়। শিমুর রুমের দরজার সামনে গিয়ে সে আড়াল থেকে সব শুনতে থাকে। শিমু ও রিমুর নতুন ফ্রেন্ড করছে। দেখো আপু, আমি তোর অক্ষম দেবরকে বিয়ে করতে পারবো না। তুই অন্য কোনো উপায়ে ভাব কিভাবে সম্পত্তি নিজে লিখে নিতে পারবি। অবশ্য আমাকেও কিছু দেওয়া লাগবে। আরে চিন্তা করিস না, বিভানে তো কখনো বাচ্চাই হবে না, তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে। সেখান থেকে আমি তোকেও 25% দিব। আরও অনেক কিছুই বলতে থাকে। আর দরজার বাহির থেকে বিভানের মা এসব শুনে যেন নিজেকে নিজে বিশ্বাস করতেই পারছে না। সে দুজনের প্ল্যানে পানি ডালতে দরজা খুলে ভিতরে ঢুকে। হঠাৎ করে রুমের ভিতরে কাউকে প্রবেশ করার আভাস পেয়ে দুই বোন সেদিকে তাকায়। রিমিও নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায়। এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট বৌমাকে বাড়ি ছাড়াতে বাধ্য করেছি, আর তোমরাই কিনা আমার ছেলের ক্ষতি করতে চাইছ, তাও সামান্য সম্পত্তির জন্য। আমি তো ভুলেই গিয়েছিলাম রিমু কেমন স্বভাবের মেয়ে। তারপরও আমি তোমাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম। তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দিব না। আমি কাল সকালে আমার 2 ছেলেকে সব কিছুই বলবো। শিমু ও রিমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে যা তাদেরকে সারা জীবন বইতে হবে। রিমু ও শিমু বিভানের মাকে আটকাতে দুজনে মিলে ধস্তাধস্তি শুরু করে। শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিভানের মা খাটের সাইডে কোনাকুনির সাথে মাথায় পিছনে আঘাত পেয়ে, আর তখনও উনি আর্তনাদ করে ওঠে। শিমু মুখ ধরে রাখে যাতে কেউ শুনতে না পায়। আর রিমু, সে প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল। শাশুড়িকে ডিঙিয়ে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে এক পা বেজে ও অপর পা কার্পেটের সাথে লেগে সে ফ্লোরে পড়ে যায়, একদম পেটের নিচ দিয়ে। প্রেগনেন্সির সময় শেষে 3 মাস ও প্রথম 3 মাস দেখে শুনে চলতে হয়। প্রেগনেন্ট মা যদি একটু ভয় পায় বা হার্টবিট মিস হয় তাতে বাচ্চার সমস্যা হয়। রিমু ফ্লোরে পড়ে যাওয়ার পর পেটে তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। শিমুর রুমটা যেহেতু বিভানের রুমের পরে স্টোর রুমের পাশে, তাই শব্দটা আগে বিভানের কানে গেল। অতটা জোরালোভাবে শোনা যাওয়ার কথা না, তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিভানের। বিভান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমের দরজা খোলে। বিভান রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিজের রুম থেকে বের হয়ে বিভান দেখল শিমুর রুমের দরজা খোলা, আর সেখান থেকে অস্পষ্ট স্বরে ঘোঙ্গানির আওয়াজ আসছে। তড়িঘড়ি করে কিছু না ভেবেই সেই রুমের ভিতরে যেয়ে দেখে তার মা ও ভাবি ফ্লোরে পড়ে আছে। ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। ওদের দুজনের পাশে শিমু কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুজনের এই অবস্থা দেখে বিভান জলদি করে
দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পিছন থেকে ও তার ভাবির পায়ের নিচ থেকে রক্তের স্রোত বইছে। এই অবস্থায় বিভান কী করবে বুঝতে পারছে না। সে কার দিকে দেখবে, মায়ের দিকে না ভাবির দিকে? বিভান জলদি করে তার ভাইয়ের রুমে গিয়ে ভাইকে ডেকে তুলে নিয়ে আসে। ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে অনেক ঘাবড়ে যায়। বিভানকে মাকে নিতে বলে ও সে তার স্ত্রীকে নিয়ে এখনই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন প্রায় 1টার বেশি। হাসপাতালে খুঁজতে খুঁজতে রাত 2টা বেজে যায়। ইমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে। ওই ডাক্তার বিভানের মাকে নিয়ে যায়, সাথে একজন নার্সকে বলে গাইনি বিভাগের কোনো ডাক্তারকে ফোন দিয়ে ইমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে। শিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। হাসপাতালে এসে সে পায়চারি করছে, কি করবে? তখনই ইভান শিমুকে জিজ্ঞাসা করে, শিমু, এগুলো কিভাবে হলো? ইভানের প্রশ্নে শিমু ধরা পড়ে যাওয়ার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমি কি বলবো ভাইয়া? আমি আর আপু কথা বলছিলাম, তখনই আন্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায়। আমি আপনার ভাইকে বাধা দিতে গেলে এগুলো হয়ে যায়। ইভান হতভম্বের মতো নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আর বিভান তো শকড। সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যা কথা রটানো হচ্ছে। শিমু এগুলো বলেছে এই ভেবে যে কারণ এগুলোর কোনো প্রমাণ নেই, তাই আমার আপুর কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। দরকার হলে তাদেরকে আমি পুলিশে দিব। আপনার মা ও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। ইভান সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাই ও মা এরকম কিছু করতে পারে। আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। গাইনি বিভাগের ডাক্তার ভোর 3টা নাগাদ এসে হসপিটালে পৌঁছায়। এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায়। রিমুর অবস্থা অনেকটাই খারাপ। সার্জারি করতে করতে ভোর 5টা হয়ে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। তারপর আপনার স্ত্রীর জরায়ু অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমাদেরকে এর পরের অপারেশনে আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু না কাটলে এখন থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে শরীরে। আপনাকে বন্ড সই করতে হবে। ইভান ভেঙে পড়ে ডাক্তারের কথায়। বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বসে। পরক্ষণে শিমু বলে, ভাইয়া, এবার আমি পুলিশ ডাকবো। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা। বিভান ভাবতেও পারছে না এই সময়ে এই মেয়েটা কীভাবে মিথ্যা কথা বলতে পারে। ইভানের কথা তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবেই। এদিকে বিভানের মায়ের মাথায় সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান ও মিস্টার বিভান, আপনাদের মায়ের ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে। ট্রমাটিক ব্রেন ইনজুরি অনেকটা তেমন কোনো ক্ষতির কারণ না হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম কিংবা হালকা পর্যায়কে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার পরে মস্তিষ্কের ক্ষতি। এই পর্যায়ে সাধারণত আঘাত লাগার কয়েকদিনের মধ্যেই মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অচেতন থাকে, তখন সেই আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন থাকে, তাহলে তার টিবিআই এর মাত্রা তৃতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। আর রোগীর উপর এই ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে তার শারীরিক ও মানসিক উভয় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রোগীর হৃদযন্ত্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন করতে পারে। ডাক্তার এগুলো বলে থামে। 2 ভাই ফেল নয়নে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কি অবস্থা। বাকিটা যা হয় তা মেনে নিতে হবে। এ বলে ডাক্তার চলে যায়। আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইভানের অবস্থা অনেক খারাপ। তার বউ, মা ও বাচ্চা একত্র সবাইকে হারাতে বসেছে। বিভান মায়ের এই অবস্থা মানতে পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিভানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে, বিভান তার ভাবির উপর রাগের কারণে বিভানের স্ত্রী চলে যাবার ক্ষেত্রে ভাবির হাত আছে বলে বিভান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিভানকে হাসপাতাল থেকে বাহিরে যেতে বলছে। সকাল 1:30টার দিকে অদ্রি হাসপাতালে আসে। অদ্রি হাসপাতালের ঠিকানা বিভানের থেকে জোগাড় করেছে। অদ্রি অনেকদিন পর বিভানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়া চিত্রগুলো দেখে।
অদ্রি এসে পুলিশকে বলে, আপনারা কারো মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজব্যান্ডকে আটক রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কী প্রমাণ দিয়েছে জানি না, তবে শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অদ্রির কথায় শিমু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণেই তার মুখে ফুটে ওঠে ক্রুদ্ধ হাসি। হয়তো এটা ভেবে যে অদ্রি কি আর সেখানে ছিল যে জানতে পারবে। শিমুর মুখভঙ্গি দেখে অদ্রি বাঁকা হাসে, তারপর পুলিশের হাতে রেকর্ড তুলে দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং ইভান ও বিভানকে সবটা দেখায়। পরে দেখে ইভান শিমুকে জোরে একটা থাপ্পড় মারে। তোমার জন্য আজ আমার মায়ের এই অবস্থা, আর তোমার বোন, সে তো নিজের অন্যায়ের মাসুল নিজেই করছে, সাথে আমার সন্তানকেও। ইভান পুলিশকে ডেকে বলে, অফিসার নিয়ে যান এই মেয়েটাকে। আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনার কাস্টডিতে নিয়ে যেতে পারবেন। পুলিশকে অদ্রি এত বছরের সব ঘটনা বলে, আর প্রমাণ হিসাবে চাইলে ভিডিও দেখাতে পারে সেটাও বলে দেয়। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেপ্তার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল, তার মুখের বুলি যেন হারিয়েই গেছে। কি ভাবছো শিমু? আমাকে সরিয়ে বিমানকে সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতে পেরেছো শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারও কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়ের এই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্য তারা কিছুটা জানতো এ ব্যাপারে, তবে প্রমাণের কাছে এখন তারা কিছুই বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাওয়ার পরে অদ্রি বিমানের কাছে যায়। বিমান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অদ্রি যখন বিমানের সামনে এসে দাঁড়ায়, তখন বিমানকে ইশারায় বলে ওঠে যেতে। বিমান অদ্রিকে নিয়ে করিডোরের এক কোনায় গিয়ে দাঁড়ায়। কেমন আছো বিমান? অদ্রির প্রশ্নে বিমানের ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অদ্রি, তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। কিন্তু ওই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সে অদ্রিকে ছাড়তে রাজি। কি হলো, কথার জবাব দিলে না? কি জবাব দিব? দেখতেই পারছো কেমন আছি। কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতেও পারে আমরা যা দেখছি তা চোখের ভুল। বিমান মলিন চোখে তাকায় অদ্রির দিকে। অদ্রি বিমানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমি। তুমিহীনা আমি অন্য কাউকে আমার জীবনে জড়াইনি এবং জড়াবও না। ঠিক তেমনি তোমার জীবনেও আমি ছাড়া অন্য কেউ জড়াতে দিব না। বিমান জড়িয়ে নেয় তার প্রিয়তমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। সমাপ্তির পূর্ণতা। অদ্রি রহমান। এতক্ষণ পার্কে অদ্রির পাশে বসেই মিসেস রেহনু বা অদ্রির লেখা বইটা পড়ছিল। অদ্রিরা আমেরিকায়, যেখানে এখন থেকে সে বাড়ির পাশে একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুবা সেও বাংলাদেশি এবং এখন অদ্রির প্রতিবেশী। অদ্রির লেখা বইটা পড়ে অদ্রিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অদ্রি, আপনার লেখা বইটা সত্যি অসাধারণ। বইটা পড়ে আমার একেবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি, মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজের চোখের সামনে ঘটতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। মিসেস রেহনুবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে অদূরে তার স্বামী সন্তানের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজেরও প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলেও স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুবা আবারও অদ্রিকে বলে, মিসেস অদ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়। অদ্রি বুঝতে পারে মিসেস রেহনুবা কি বলবে, তাই সে ভাবলেশীনভাবে বলে, এটাই তো যে বিভানকে ওই ড্রাগের অ্যান্টিডোট দেওয়া হয়েছিল কিনা। মিসেস রেহনুবা অবাক হয়ে মাথায় হ্যাঁ বোধক দোলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কিভাবে বুঝলেন আমি এটার কথাই বলবো? অদ্রি রহস্য করে হাসে, তারপর আকাশপানে নজর দেয়। আমেরিকার আকাশ এখন রক্তিম, রাতের দিকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পড়ন্ত বিকেলবেলা সূর্য পশ্চিম আকাশে ডুবোয়মান, হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিমান দৌড়ে দৌড়ার চেষ্টা করছে, হাতে তার পশমি বেবি সোয়েটার। অদ্রি আকাশপানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছা করেই অসম্পূর্ণ রেখেছি, যাতে বাকিটা পাঠক নিজের মতো করে বুঝে নেয়। মিসেস রেহনুবা কিছু বুঝতে না পেরে বলে, তবে আমার তো মিলছে না। অদ্রি হেসে মিসেস রেহনুবার দিকে ফিরে বলে, মিলালেই মিলে যাবে, আর হবে সমাপ্তির পূর্ণতা। অদ্রি সেখান থেকে উঠে চলে যায় তার প্রিয়জনদের কাছে, হাতে তার নিজের লেখার সমাপ্তির পূর্ণতা বইটি। মিসেস রেহনুবাও চলে যায়। অদ্রি যেতেই বিমান বলে, মিসেস রেহনুবা কি তোমার বইটা পড়ছিলেন? অদ্রি বলে, এটা একান্ত আমার লেখা না বিমান, তুমিও এটার কিছু অংশ জুড়ে আছো।
তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণ নিয়ে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। মিসেস বিভান আলতো হাসে, এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছো, তবে মেলবন্ধনটা তুমি করেছ। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম, কে কী করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অদ্রি বিভানের বাহু জড়িয়ে তাদের মেয়ের দুষ্টমি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন, তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা অবনী। একটু পর অদ্রি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী মা আমার, ঠান্ডা পড়ছে মা, শীতের কাপড়টা পরে নাও বাবার কাছ থেকে। অবনী মাথা দোলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিভান অদ্রির দিকে অসহায় চাহনি বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে, নিজে যা ঠিক করবে সে সেটাই করবে। অদ্রি বিভানের দিকে চেয়ে চোখে তাচ্ছিলতা এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে, তোমাকে আমি ওই মেয়েটার হাতে ছেড়ে দিতাম? বিভান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম, তবে তুমি যেভাবে সব কিছু হ্যান্ডেল করেছ ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অদ্রি দীর্ঘশ্বাস পেলে বলে, শেষ পর্যন্ত সব কিছু জানার পর তুমি যে আমায় ভুল বুঝোনি এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি, অনেকটা তো সহ্য করলাম, এরপরেই আমি ওই পদক্ষেপ নিয়েছিলাম। বিভান অদ্রিকে এক ফাঁস দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবিও তার বোন মিলে মায়ের মাথায় এমনভাবে নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অদ্রি মজার ছলে বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ড্রাগটার অ্যান্টিটিউড দিয়েছিলাম তখন তোমাকে দেখে একজন ডাক্তার এ কথাই বলেছিল, ইজ শি রিয়েলি ইউর ওয়াইফ? মানে সে বিশ্বাস করতে পারছিল না আমি তোমার বউ হয়ে তোমাকে ওই ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিটিউড দিতেও নিয়ে এসেছিলাম। ওই ডাক্তারটা এ ড্রাগটার ঘোর বিরোধী। বিভান বাঁকা চোখে তাকিয়ে আছে। অদ্রি দেখেও না দেখার মতো করে উদাসীন স্বরে বলে ওঠে, জানো বিভান, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হাসপাতালে আসি, সেদিন আমি সত্যিই ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল। আর রিমু ভাবি, সে নিজের শাস্তি এভাবে পাবে আমি ভাবতেও পারিনি। একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাওয়ার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থানটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চাইছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছে নিয়ে এই পৃথিবী ত্যাগ না করে। বিভান মলিনভাবে বলে, হ্যাঁ মায়ের ইচ্ছাটা পূরণ হয়েছিল, তবে আমার মা তার বড় ছেলের চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইভান ভাইয়া তো ভাবিকে সুস্থ হওয়ার পরে পুলিশ কাস্টডিতে দিয়ে আসে আর তাকে রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেল কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সে পুরো 5 বছরের জেল খাটতে হয়। হঠাৎ মেয়েটাকে বিভান আর নিজের মেয়ের পিছনে যায়। অদ্রি সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে, বিভানের মা 6 মাস প্যারালাইজড অবস্থায় ছিল। হাসপাতাল থেকে মা ও রিমু ভাবিকে রিলিজ দেওয়ার পরেই অদ্রি ও বিভান জার্মানির উদ্দেশ্যে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। ডাক্তার বিভানের শরীরে প্রবেশ করানো হয়েছে তখন 9 মাস। এই ড্রাগটার বয়স 2 বছর। 2 বছরের মধ্যে অ্যান্টিডোট দিলে ব্যক্তি মেয়াদ শেষ হলে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। হাতে যেহেতু আরও 11 মাস সময় ছিল তাই সমস্যা হয়নি। রিমু ভাবিকে পুলিশ কাস্টডিতে রেখে আসার পর ইভান ও রিহাব একা হয়ে পড়ে, তাই বিভান ও অদ্রি মিলে ইভানকে রাজি করায় তারা 2 বাপ ছেলেও যেন ওদের 3 জনের সাথে আমেরিকা যায়। বিভানকে নিয়ে জার্মানি থেকে ফেরার পর তারা আমেরিকায় যাবে। এরপর জার্মানিতে ফিরে তারা আমেরিকায় যায়। আমেরিকায় যাওয়ার 1 বছরের মাথায় অদ্রি কনসিভ করে। বিভানের মাও অনেকটা সুস্থ হয়ে গেছে ততদিনে। ছোট ছেলের জন্য বিভানের মা অনেক খুশি, থাকলেও চোখের সামনে সারাক্ষণ বড় ছেলেকে ওভাবে দেখে ভালো লাগতো না। ইভানের ছেলে রিহাব মায়ের জন্য কান্না করতো মাঝে মাঝে, তবে অদ্রির মাতৃ সমতুল্য স্নেহে রিহাব নিজেকে মাকে অতটা মনে করতো না। যথারীতি 9 মাস পর অদ্রির কুল আলোক করে অবনী আসে। রিহাব তো অবনীকে পেয়ে কিছু লাগে না। রিহাব ততদিনে 7 বছরের। অবনীর বয়স যখন 2 মাস তখন বিভানের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সেদিন বিভান অদ্রি রিহাব ও অবনী সবাই শেষ বিদায় দেয় মানুষটাকে। বিভানের মা মারা যাওয়ার 3 মাস পর রিমু জেল থেকে মুক্তি পায় এবং ইভান নিজে বাংলাদেশে গিয়ে রিমুকে ফ্লাইট কনফার্ম করে আমেরিকায় নিয়ে আসে। রিমু নিজের অন্যায়, নিজের বাচ্চা হারানো ও নিজে অসম্পূর্ণ হওয়ার পর বুঝতে পেরেছিল
রিমু এসে অদ্রির কাছে মাপ চায় এবং ধন্যবাদ জানায় তার ছেলে মায়ের স্নেহে আগলে রাখার জন্য। অদ্রিও সেদিন মাফ করে দেয় রিমুকে, কারণ অনেক তো হলো শাস্তি। মেয়ের আদো আদো ডাকে হুঁশ ফিরে অদ্রির। মা মা, আজকে রিহাব ভাইয়া এলো না কেন? অদ্রি মিষ্টি করে বলে, রিহাব ভাইয়া তো কালকে পরীক্ষা মা। অবনীর মুড খারাপ হয়ে যায়। বিমান অদ্রিকে বলে, তোমার মেয়ে পর্যন্ত রিহাব ভাইয়া এলো না কেন, এই কথাটা কতবার যে বলেছে তার হিসাব নেই। অদ্রি অবনীকে খুশি করার জন্য বলে, বাসায় গিয়ে ভাইয়াকে আচ্ছা মতো বকে দিব, ঠিক আছে? অবনী খুশিতে খিলখিল করে হেসে ওঠে। মায়ের স্নিগ্ধ হাসিতে প্রশান্তি বয় অদ্রি ও বিমানের হৃদয় জুড়ে। একেই বলে পরিপূর্ণ সমাপ্তির পূর্ণতা। গল্পটি এখানে শেষ হলো। আগের পর্বগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলেই দেখে নিতে পারবেন। আর ভিউয়ার্স, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।